প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার প্রথা ভেঙে প্রথম আলোতে একটি সাক্ষাৎকার প্রদান করেছেন। এর পাশাপাশি গতকাল ২রা ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশি সময় রাত 8:30টার দিকে তিনি সস্ত্রীক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। তারপর থেকেই এই দুটো ঘটনা নিয়েই চলছে আলোচনা সমালোচনা। আজকে আমি এটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তবে বিস্তারিত বলবার আগে আসুন আমরা একটু জেনে নেই কে এই জেনারেল ওয়াকার। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন, শেরপুরের সন্তান জেনারেল ওয়াকারের বাবা 1971 সালের মুক্তিযুদ্ধে ইউনিয়ন শান্তি কমিটির উপদেষ্টা ছিলেন। তার দাদা একজন মুসলিম লীগের নেতা ছিলেন এবং পাকিস্তানের সংসদ সদস্য ছিলেন। তো এরকম একটি পরিবার থেকে উঠে আসা ওয়াকারের শৈশব কেটেছে ঢাকার আজিমপুরে। তিনি পড়েছেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। সেখান থেকে এসএসসি পাশ করে তিনি উদয়ন কলেজ থেকে এইচএসসি পাশ করে সেনাবাহিনীর 13th লং কোর্সে যোগ দেন। আজিমপুরে থাকাকালীন তিনি কৈশোরে ফুলকুড়ি আসর নামে একটি সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। এই ফুলকুড়ি আসর সংগঠনটি হলো জামাত শিবিরের শিশু কিশোর সংগঠন। তার মানে সেই শৈশব কৈশোরেই তিনি জামাতের রাজনীতির সংস্পর্শে এসেছিলেন এবং সেই থেকে আজ অবধি তিনি জামাতের রাজনীতির সাথেই সম্পৃক্ত রয়েছেন। সেনাবাহিনীতে খুব মিডিওকার একজন অফিসার ছিলেন। তিনি অধিকাংশ পেশাগত কোর্স করেছেন বেসিক্যালি 14th লং কোর্সের সাথে, অর্থাৎ তার এক ব্যাচ জুনিয়রদের সাথে। এবং সেখানে 14th লং কোর্সের অনেকের সাথে আলাপ করে জানা যায় যে তিনি বিভিন্ন কোর্সে খুব একটা মেধার স্বাক্ষর রাখতে পারেননি এবং এই 14th লং কোর্সের অনেকেই তাকে হেল্প করেছে এই প্রফেশনাল কোর্সগুলো পাশ করার। তিনি এক পর্যায়ে বাইপাস সার্জারি করিয়েছিলেন। তার হার্টের ওপেন হার্ট সার্জারি হয়েছিল এবং ওপেন হার্ট সার্জারি একটা হেলথ কন্ডিশন, যা করা হলে আর্মি অফিসারদের সাধারণত বি ক্যাটাগরিভুক্ত করা হয়। তার মানে তখন তাদের প্রমোশনটা আটকে যায় এবং ওপেন হার্ট সার্জারি করা থাকলে হেলথ গ্রাউন্ডে সাধারণত ব্রিগেডিয়ার জেনারেলে পরে আর তারা প্রমোটেড হয় না। কিন্তু হার্ট সার্জারি করা সত্ত্বেও জেনারেল ওয়াকার মেজর জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন এবং জেনারেল হয়েছেন। রাষ্ট্রীয় অর্থে তাকে বিদেশ থেকেও কোর্স করা হয়েছে, অর্থাৎ তাকে দীর্ঘদিন ধরে তৈরি করা হচ্ছিল সেনা প্রধান পদে অধিষ্ঠিত করানো। এবং তার শ্বশুর জেনারেল মুস্তাফিজ একজন আওয়ামী পরিবারের সাথে ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি সাবেক সেনা প্রধান। তো সেই হিসেবে জেনারেল মুস্তাফিজের জামাই হিসেবে তিনি আওয়ামী সরকারের সুদৃষ্টিতে ছিলেন এবং তিনি যে সেনা প্রধান হবেন এটি অনেক আগে থেকেই অনুমান করা গিয়েছিল এবং অনেক যোগ্য অফিসারকে বাদ দিয়ে তার মতো ফিজিক্যালি আনকোয়ালিফাইড একজন মিডিওকার অফিসারকে সেনা প্রধান নিযুক্ত করা হয়েছিল। 1757 সালের 23শে জুন পলাশীতে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল। 2024 সালের 23শে জুন যেদিন জেনারেল ওয়াকারকে সেনা প্রধান হিসেবে শেখ হাসিনার সরকার নিয়োগ দিয়েছিলেন, সেদিনই শেখ হাসিনার সরকারের পতন চূড়ান্ত করা হয়েছিল। এবং এই যে মেটিকুলাসলি ডিজাইন কনস্পিরেসির কথা যেটি ডক্টর ইউনূস নিউ ইয়র্কে গিয়ে বিল ক্লিন্টনের
প্রেজেন্সে বলেছিলেন, এই টোটাল সামগ্রিক ষড়যন্ত্রের একটি অংশ ছিল এই জেনারেল ওয়াকার। সবাই যারা ষড়যন্ত্র করছিল তারা আসলে অপেক্ষা করছিল কবে জেনারেল ওয়াকার সেনাপ্রধানের দায়িত্ব নেবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার যে জামাত ঘেঁষা, এটি তিনি সেনা জীবনে বারবার প্রমাণ করেছেন। তিনি গোলাম আজমের সন্তান ব্রিগেডিয়ার আজমির খুবই ঘনিষ্ঠ ছিলেন। সেনাবাহিনীর প্রমোশন বোর্ডে তিনি যখন থাকতেন, তিনি তখন প্রমোশনের যেসব ক্যান্ডিডেট, যাদের সাথে ধরেন একটা রাজাকার ফ্যামিলির একটা ক্যান্ডিডেট, বা বাবা পিস কমিটির মেম্বার ছিল, বা বাবা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এরকম কোনো ক্যান্ডিডেট বা এরকম কোনো ফ্যামিলির ক্যান্ডিডেট আসলে যখন তার সম্পর্কে রিপোর্ট পেশ করা হতো, তখন প্রতিবার এই জেনারেল ওয়াকার সেই ক্যান্ডিডেটের পক্ষে কথা বলতেন। এবং একটা প্রমোশন বোর্ডে সাবেক সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন একসময় বাধ্য হয়ে বলেছিলেন যে, ওয়াকার, আপনি এই বিষয়টা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছেন, আপনি আর এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন। অর্থাৎ ওয়াকার কিন্তু সেই যে ছোটবেলায় ফুলকুড়ি আসরের মাধ্যমে শিবির জামাতের রাজনীতির হাতেখড়ি নিয়েছিলেন, তা থেকে তিনি কখনোই বিচ্যুত হননি এবং সেনাবাহিনীতে থাকাকালীন বারবার তিনি সেটা প্রমাণ করেছেন। তার এই জামাত প্রীতির খবর শেখ হাসিনার সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে পৌঁছে দেওয়া হয়েছে। দেশি এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার থেকেও এই খবর বারবার সরকারকে জানানো হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই ইনফরমেশনগুলোর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এবং পরবর্তীতে সেনাপ্রধান হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রটা ডালপালা মেরে চূড়ান্ত পরিণতির দিকে যায়। এই যে কোটা বিরোধী আন্দোলন, এবং সেই আন্দোলন যে ধারাবাহিকভাবে একাধিক দফা এবং শেষমেশ এক দফায় অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগে ধাবিত হবে, এই সব কিছুই ছিল একটি প্ল্যানের অংশ এবং সেই প্ল্যানের সাথে জেনারেল ওয়াকার জড়িত ছিলেন। ৩-৪ অগাস্টের তার ভূমিকা, ৫ই অগাস্টের ভূমিকা যদি বিশ্লেষণ করা হয় তাহলে এটি খুব স্পষ্ট হয়ে যাবে। এবং ৫ই অগাস্ট সকাল 10টায় সেনাবাহিনীর পক্ষ থেকে এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয় যে তোমরা রাজপথে নেমে আসো, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। এবং ছাত্রছাত্রীদের আন্দোলন চলাকালীন যে তৃতীয় পক্ষের কথা আমরা শুনেছি, যে স্নাইপার রাইফেল দিয়ে গুলির কথা শুনেছি, সেখানেও জেনারেল ওয়াকারের বাহিনীর কিছু কিছু লোকের ইনভলভমেন্ট ছিল। একটি ভিডিওতে আমরা দেখেছি বোরকা পরিহিত একটা পুরুষ স্নাইপার রাইফেল নিয়ে আসছে এবং সে সেনাবাহিনীর ট্রাকে ওই স্নাইপার রাইফেলটা হ্যান্ড ওভার করছে। সুতরাং জেনারেল ওয়াকার এই পুরো সরকার বিরোধী তৎপরতার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবং তিনি প্রথম আলোতে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, ৫ই অগাস্টকে তিনি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাথে তুলনা করেছেন। এবং ৫ই অগাস্টের কথা প্রিয় দর্শক আপনাদের মনে আছে কি না আমি ঠিক বলতে পারবো না। আপনারা সেদিন দেখেছেন যে তার ভাষণে জামাতের প্রতি তার যে ফিলিংস সেটা তিনি লুকায় রাখতে পারেনি। তিনি জামাতের প্রশংসা করেছেন। তিনি ক্যান্টনমেন্টের সেখানে জামাতের আমিরকে নিয়ে গেছেন, একটা ড্রামের উপরে তাকে দাঁড় করিয়ে বক্তৃতা করেছেন। এবং পরবর্তীতে শুনলাম যে একটি ডাক্তারদের সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিক বক্তৃতায় বলছেন যে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে সময় মতো সেনাপ্রধান 1 ঘন্টা অপেক্ষা করেছেন, তাকে ট্রেস করেছেন। এবং যে কারণে আপনাদের মনে আছে যে সেনাপ্রধান 5ই আগস্ট 2টোর সময় ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা পরে 3টা বা 4টায় পিছিয়ে গেছে। এটার কারণ হলো যে জামাতে ইসলামের নেতাদের সাথে তার মোলাকাত এবং সাক্ষাৎটা হতে দেরি হচ্ছিল। এই যে একজন জামাতি সেনাপ্রধান, সে তার প্রথম আলোর সাক্ষাৎকারটা যদি পড়ে থাকেন আপনারা দেখবেন যে তার ভেতরে ভারত বিদ্বেষ, তার ভেতরে জামাত প্রীতি,
তার ভেতরে 5ই আগস্টের এই জঙ্গি অভ্যুত্থান, এবং আমি এটাকে বলি একদিকে জঙ্গি অভ্যুত্থান আর একদিকে আমি বলি যে এটা একটা মিলিটারি কু, এই সব কিছুকে সে ঐতিহাসিক বলেছে। এবং সে জামায়াতে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যা যা করার দরকার এই 5ই আগস্টের পর থেকে কিন্তু করে আসছে। আপনারা 5ই আগস্টে দেখেছেন ধানমন্ডির 32 নম্বরকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে চুরে অপমান করা হয়েছে। অথচ তিনি কিন্তু 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে তিনি দেশবাসীর জান মালের হেফাজত করবেন। কেমন হেফাজত করলেন? মুক্তিযুদ্ধের স্মারক চিহ্নগুলো ধ্বংস করে দেওয়া হলো। এই সব কিছু কিন্তু এই জেনারেল ওয়াকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে। সুতরাং কে এই জেনারেল ওয়াকার? যদি শৈশব থেকে তার লাইফ স্কেচটা দেখেন এটা খুব স্পষ্ট হয়ে যাবে। এবং এই অথর্ব একজন সেনা কর্মকর্তাকে অন্যায়ভাবে প্রমোশন দিয়ে দিয়ে জেনারেল বানানোর এই যে দীর্ঘ প্রক্রিয়া, এর মাসুল কিন্তু আওয়ামী লীগকেই সবচেয়ে বেশি দিতে হয়েছে, আওয়ামী লীগ সরকারকেই সবচেয়ে বেশি দিতে হয়েছে। তিনি জামাতকে ক্ষমতায় নিতে চেয়েছেন, তার প্যাট্রোনাইজেশনে সারা দেশব্যাপী আওয়ামী লীগ নিধন চলেছে এবং এখনও চলছে। এখন তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি সারা দেশে রয়েছে, তারপরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি যে অত্যাচার নির্যাতন চলেছে, যে হত্যা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আর্মি কিন্তু সেখানে কোনো ব্যবস্থা নেয়নি। এবং চিটাংয়ে ইসকনদের যেভাবে টর্চার করা হয়েছে আর্মি সেনাবাহিনী, এবং একজন সেনাবাহিনী সেটা নিয়ে আবার গর্ব করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে, সেনাবাহিনীর অফিসার, কোনো কিছুর বিরুদ্ধে এই জেনারেল ওয়াকার ব্যবস্থা নেননি। কিন্তু বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে, জাতীয় এবং আন্তর্জাতিক নতুন পরিস্থিতিতে এখন পাশার দান উল্টে গেছে। এখন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে জামাত শিবিরকে নিয়ে জেনারেল ওয়াকাররা যে স্বপ্নটা দেখেছিল, তাদের গডফাদাররা, স্পেশালি ইন্টারন্যাশনাল গডফাদাররা, সেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, তারা যে স্বপ্নটা দেখেছিল সেটা এখন স্বপ্ন দোষে পরিণত হয়েছে। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের দিন শেষ, 20শে জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। আইএসআই একা হয়ে গেছে, তার খুব একটা কিছু করার নাই। এদিকে তাদের ভারত বিরোধী তৎপরতা, ওদিকে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া, এই সব কিছু মিলিয়ে জেনারেল ওয়াকার টের পাচ্ছেন যে হাওয়া ক্রমশ তার বিপক্ষে চলে যাচ্ছে। এখন এই অবস্থায় তিনি কি করবেন? আগামী নির্বাচনে তাদের যে প্ল্যান ছিল, জামাত ইসলামকে ক্ষমতায় আনবেন, কিংস পার্টি, জাতীয় নাগরিক শক্তি, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের দিয়ে পার্টি করে ক্ষমতাটা দখল করবেন এবং তিনি সেনা প্রধান হিসেবে ক্ষমতায় থাকবেন, সেই ইচ্ছেটা তার আর পূরণ হবে না। আগামীতে জামাতে ইসলামের ক্ষমতা দখলের যে খায়েশ, সেটা পূরণ হচ্ছে না। এখন বিএনপি অথবা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় আসবে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তার পরিণতি কি হবে সেটা ভাবতেই হয়তো জেনারেল ওয়াকার আটকে ওঠেন। কারণ আওয়ামী লীগ অবৈধ ক্ষমতা দখলের ব্যাপারে কি হবে সে ব্যাপারে সংবিধানে স্পষ্ট সব কিছু অন্তর্ভুক্ত করে গিয়েছিল। সুতরাং সেই দিকে ওয়াকারের পরিণতি নিশ্চিত। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তিনি একটি সেফ এক্সিট চান। তিনি জানেন আওয়ামী লীগ বিএনপি যেই আসুক সেনা প্রধান হিসেবে তার আর টেনিউর কমপ্লিট করা হবে না, সেনা প্রধান হিসেবে তিনি আর দায়িত্ব পালন করতে পারবেন না, এটা ক্রিস্টাল ক্লিয়ার। সুতরাং তিনি খালেদা জিয়ার সাথে দেখা করে এমন তেল প্রদান করেছেন, তিনি খালেদা জিয়াকে বলেছেন যে ম্যাডাম আপনার প্রতি আমার রেসপেক্ট অন্য লেভেলের। তিনি জিয়া স্যারের প্রশংসা করতে করতে মানে একদম
প্রশংসার ফুলঝুরি ছড়িয়েছেন যেটাকে বলা যায়। তারপরেও তার আশা, যদি খালেদা জিয়া আগামীতে বিএনপি ক্ষমতায় যায় তাকে একটা সেফ এক্সিট দেয়। এ কারণেই তিনি সস্ত্রীক ছুটে গেছেন। এই যে তিনি তার স্ত্রীকে নিয়ে গেছেন, এটি নিয়ে কিন্তু অনেককেই আমি সমালোচনা করতে শুনেছি। কারণ তার শ্বশুর জেনারেল মুস্তাফিজ এই খালেদা জিয়ার সরকারের আমলে দারুণভাবে নিগৃহীত হয়েছিলেন। তিনি সিএমএইচে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে গিয়ে ব্যাপক প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন এই বিএনপির খালেদা জিয়ার সরকারের আমলে। তিনি মারা গেলে তার জানাজা নিয়েও, ক্যান্টনমেন্টে তার জানাজা পড়া নিয়েও সমস্যা করা হয়েছিল। আর তার মেয়ে হয়ে তিনি বেগম খালেদা জিয়ার সাথে মিটিং করলেন। আমার অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য নাই, এটি যার যার ব্যক্তিগত ব্যাপার। তার বাবার সাথে কে কী করেছিল, তিনি সেটা কিভাবে নিচ্ছেন, সেটি নিয়ে আমার কথা নয়। আজকে আমার যেটা কথা হলো যে রাজনীতির দৃশ্যপট দ্রুত বদলে যাচ্ছে, সেনানিবাসের পরিস্থিতি বদলে যাচ্ছে, মুক্তিযুদ্ধের মধ্যে জন্ম নেওয়া একটা সেনাবাহিনীকে যেভাবে জামাতের কাছে নিয়ে তাদের গায়ে যে কলঙ্কের দাগ লাগিয়ে দিলেন জেনারেল ওয়াকার, এর জন্য তাকে একদিন না একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। নাগরিক আদালতের বিচার হোক না হোক, ইতিহাসের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে এবং সেখান থেকে তিনি মাপ পাবেন না। এই যে জামাতি সেনা প্রধান, বাংলাদেশের আজকের এই পরিণতির পেছনে কলকাঠি নাড়ার অন্যতম মাস্টার প্লেয়ার, যেটা আপনারা অনেকেই মাস্টার মাইন্ড বলে একটা বাচ্চা ছেলেকে আজকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। মাস্টার মাইন্ড সক্রেটিস মাহফুজ, অনেকদিন তার কোনো আওয়াজ শুনি না, কোথায় গেল কি জানি। হ্যাঁ, কিন্তু মাস্টার মাইন্ড তো ডক্টর ইউনূস, খুনি ইউনূস। মাস্টার মাইন্ডের সাথে জড়িত তো এই যে গডফাদার জেনারেল ওয়াকার। এই ইনফরমেশনগুলো আমাদের জেনে রাখা দরকার, কারণ এই মানুষগুলো আমাদের স্বাধীনতার চেতনার সাথে বেইমানি করেছে। এই মানুষগুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি করেছে এবং তারা বাংলাদেশকে এখনও সুযোগ পেলে আগামীতে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে আরও ধ্বংসের মুখোমুখি দাঁড় করাবে। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। অনেকে এই তথ্যগুলো জানে না বা জানলেও সাহস করে বলতে পারে না। আমি দেশ জাতির বৃহত্তর স্বার্থে আপনাদের কাছে বললাম এবং এই জেনারেলের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।